ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আজ অতি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচটা বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে লড়বে। 3 সহকর্মী আমাদের জাতীয় স্টেডিয়ামে রয়েছে। ম্যাচটাও ঠিক এই মুহূর্তে যখন স্পোর্টস লাইভ শুরু হচ্ছে তখনই শুরু হয়ে গেছে। আর একে একে যুক্ত হব সহকর্মীদের সঙ্গে। যেমনটা বলছিলাম, মুজনেবিন তারেক, তাকে সম্ভবত পাচ্ছি এই মুহূর্তে স্টেডিয়ামের ভেতরেই তিনি আছেন। তারেক, প্রথমত একাদশ যেটা নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে সেটা নিয়ে যদি কথা বলি তাহলে সমিত সোম নেই, ফাহমিদুল নেই শুরুর একাদশে, আর জামাল ভুঁইয়া তো নেই। 4-4-2 যে ফরমেশন ডায়মন্ড শেপ, সেটাতে হাভিয়ার ক্যাব্রেরা শুরু করার কথা এবং এই ফরমেশনে তিনি সাফল্যও পেয়েছিলেন। 23 যে সাফ, সেখানে সব মিলিয়ে শুরুটা কেমন মনে হচ্ছে প্ল্যানিং? রঞ্জন, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য যে প্রত্যাশিত একাদশ সেটা বলা যাবে না। যেটি হচ্ছে যে সমিত সোম, তিনি কিন্তু একটা আস্থার নাম। হামজার পাশাপাশি তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে থাকেন। নিঃসন্দেহে তার সতীর্থদের জন্য এটা একটা বড় ধাক্কা। তারপরও বাস্তবতা মেনে নিতে হবে, তিনি লম্বা জার্নি করে এসেছেন, প্রথম একটা অনুশীলন সেশন করেছেন, সেখানে কিছুটা চোট তার আছে এবং সেই বাস্তবতা মেনে নিয়েই হয়তো তাকে শুরুর একাদশে রাখেননি কোচ হাভিয়ার ক্যাব্রেরা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে তার থেকেও সবচেয়ে বড় যেটা আমাদের জন্য শকিং, সেটা হচ্ছে তপু বর্মন। তিনি হয়তো অধিনায়ক হতেন যদি খেলতেন এই ম্যাচটাতে, তাকে না পাওয়া, কারণ ডিফেন্সে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আপনি যদি দেখেন যে ক্লাব ফুটবল বা জাতীয় দলের হয়েও কিন্তু তিনি কাউন্টার অ্যাটাকে গোল করার একটা তার কিন্তু ক্ষমতা রাখেন এবং আমরা বেশ কিছু ম্যাচেও সেটা দেখেছি। সেই জায়গাটা নিঃসন্দেহে বাংলাদেশ একটা হোঁচট খাবে, বিশেষ করে আপনি যদি বলেন সেট পিস বা কর্নারে তিনি লম্বা হওয়ার কারণে এবং হেডে তার যে দক্ষতা, সেই কারণে কিন্তু সেই অ্যাডভান্টেজটা বাংলাদেশ সবসময় পেয়ে এসেছিল। আমি মনে হয় যে এই দুইটা জায়গায় তপু বর্মন না থাকার কারণে এটা আমাদের জন্য বড় একটা শকিং নিউজ নিঃসন্দেহে। এছাড়া যদি বলেন যে ফাহমিদুল এবং কাজেম শাহ, তাদেরকেও রাখা হয়নি, জায়ান আহমেদ, তাদেরকেও রাখা হয়নি। আমার কাছে যেটা মনে হয় যে ফাহমিদুল একেবারেই যে অপরিহার্য দলের জন্য সেটি কিন্তু একেবারেই বলা যাবে না। সিঙ্গাপুরের বিপক্ষে আন্ডার-23 ম্যাচে তিনি ওপেনিং স্কোর করেছেন বাংলাদেশের হয়ে। তারপরও কিন্তু বড় ম্যাচের জন্য তাকে যে ধরনের প্রিপারেশন নেওয়া উচিত বা যে ধরনের কোয়ালিটি তার থাকা উচিত, সেই জায়গাটা হয়তো কোচ মনে করেছেন যে না, তাকে আরও পরিণত হতে হবে, তখন হয়তো তাকে আরও ভালোভাবে কাজে লাগানো যাবে। জায়ান আহমেদ প্রত্যাশিত ছিলেন যে এই ম্যাচটা তিনি খেলতে পারবেন এবং সেই দক্ষতা তিনি দেখানোর চেষ্টা করবেন। তাকেও কোচ আরেকটু সময় নিয়ে দেখতে চেয়েছেন। তাদের পরিবর্তে যারা পরীক্ষিত আছেন, এর আগে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, এবং আপনার নিশ্চয়ই রঞ্জন মনে আছে কিছুদিন আগে আমরা যমুনা টেলিভিশন বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের একটা ইন্টারভিউ করেছিলাম। তিনি কিন্তু সেখানে খুব স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যারা ঘরোয়া ফুটবলে যারা পরীক্ষিত তাদেরকেই কিন্তু একাদশের সুযোগ দেওয়া হবে। এখানে প্রবাসী সিল থাকলেই তিনি এসে খেলতে নামবেন, সেই সুযোগটা মনে হয় একেবারেই নেই। এবং আজকের ম্যাচে তার প্রতিফলন, তার কথার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়াড শুরুর একাদশটা যেটা হয়েছে সেখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে এটা লোকাল ফুটবলার যারা আছেন তারা যে সুযোগের অপেক্ষায় ছিলেন, যারা যে সুযোগটা পেয়েছেন তারা সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন, সেই সক্ষমতাও তাদের আছে। একেবারেই আমি বলবো যে 19 আর 20 সেই জায়গায় তারা তাদের সেই যোগ্যতা, তাদের যে কোয়ালিটি সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবেন। এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে রঞ্জন, এই ম্যাচে আমাদের কিন্তু 3 জন আক্রমণ ভাগের ফুটবলারকে শুরুর একাদশে রাখা হয়েছে, মোরসালিন, ফাহিম এবং রাকিব। আগের ম্যাচটাতে রাকিবকে কিন্তু নাম্বার 9 করে খেলার যে চেষ্টা ছিল, সেই জায়গায় 3 জন ঘরোয়া ফুটবলের পরীক্ষিত যে স্ট্রাইকার তাদেরকে রাখা হয়েছে। রাকিবকে রাইট উইংয়ে খেলানো হচ্ছে এবং লেফট উইংয়ে ফাহিম এবং নাম্বার 10 হিসেবে মোরসালিনকে খেলানো হবে। এবং এটার একটাই কারণ, সেটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে আপনাকে জিততেই হবে, পয়েন্ট লাগবে এবং সেই জন্য আপনাকে গোল করতে হবে। হাভিয়ার ক্যাব্রেরা খুব করে চাচ্ছেন এই ম্যাচটাতে 3 পয়েন্টের জন্য এবং সেই জন্য তিনি 3 জন স্ট্রাইকারে আস্থা রাখছেন। তারা সেই সুযোগটা বাংলাদেশ দলকে বা হাভিয়ার ক্যাব্রেরাকে এনে দিবেন কিনা সেটা নিশ্চয়ই ম্যাচ শেষে আমরা জানতে পারবো, দেখতে পারবো। তবে বাংলাদেশ দল যে খুব করে চাচ্ছে এই ম্যাচে একটা জয়, সেটা নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মিডফিল্ডে হামজা চৌধুরী তিনি আছেন, সোহেল রানা সিনিয়র তাকে ক্যাপ্টেন করা হয়েছে। তিনি দীর্ঘদিন জাতীয় দলে খেলেন, বাংলাদেশের শীর্ষ সব ক্লাবে খেলেন, তিনিও পরীক্ষিত। তারও কিন্তু গোল স্কোরিংয়ের বেশ ভালো সুনাম আছে, আমরা ক্লাব পর্যায়ে দেখেছি এবং এএফসিতেও তিনি কিন্তু স্পেশাল গোলের একটা অ্যাওয়ার্ডে ছিলেন। সব মিলিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে হয়তো সমিতের যে অনুপস্থিতিটা সেটা কিছুটা হয়তো দলকে ভোগাবে বা বলাও যায় না যে ভোগাবে। সেখানে তারেক কাজী তিনিও পরীক্ষিত আছেন। আশা করা যায় বাংলাদেশ হয়তো ভালো কিছুই করবে এবং সেটা করা উচিত। না করলে আসলে আর টিকে থাকার কোনো সুযোগই কিন্তু বাংলাদেশে থাকবে না। রঞ্জন।
একেবারেই তারেক, অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন, আবারও আমরা ঘুরে ফিরে আসার চেষ্টা করব আপনার কাছে। এবং আপনি যেমনটা আপডেট বলছিলেন যে সোহেল রানা সিনিয়র তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং হয়তো দ্বিতীয়ার্ধে ক্যাপ্টেনের অনেক প্ল্যান থাকবে। আর তপু বর্মনের ইনজুরি, ভারত ম্যাচেও তিনি খেলতে পারেননি, সেটাও কিছুটা ভোগাচ্ছে বাংলাদেশকে। আরেক সহকর্মী মেহেদি নাইম তিনি যুক্ত হবেন সরাসরি এই মুহূর্তে। নাইম, মাঠে আসলে দর্শক 1-1.5 ঘন্টা আগেই গ্যালারি জাম্প্যাক্ট করে বসেছিল, একটা আয়োজনও ছিল। সব মিলিয়ে সেই যে গত মাস 3 আগে সিঙ্গাপুর ম্যাচের উত্তেজনা, সেটা আবারও ফিরে এসেছে। লাল রঙের জার্সি পরে হামজারা এই মুহূর্তে লড়ছে হংকং চায়নার বিপক্ষে। সব মিলিয়ে আবহ কেমন দেখছেন? কি মনে হয় এই ম্যাচের সম্ভাবনা বাংলাদেশের কতটুকু? রঞ্জন, গেল 3 মাস আগে যে ম্যাচটা হয়েছিল জুনে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই জায়গা থেকে কিন্তু এখন অনেক বেশি উন্নত। এবং সুখের খবর বা আশার খবর হচ্ছে গিয়ে বাংলাদেশের দর্শক যে হাউসফুল হয় তাও ম্যাচের 1.5 ঘন্টা আগে, সেটা কিন্তু একটা বাংলাদেশের পজিটিভ সাইড। এবং এই দর্শকটাই কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। বাংলাদেশের অ্যাটমসফিয়ার, বাংলাদেশের মাটির যে গন্ধ, সেটা আসলে হাতের তালুর মতোই ফুটবলারদের পরিচিত। সেই জায়গা থেকে ফুটবলাররা যদি আজকে তাদের দিনটা ভালো যায় এবং তারা যদি ভালো ফুটবল খেলে, তাহলে কিন্তু বাংলাদেশের জয় পাওয়া সম্ভব। একটু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলবো যে শুরু থেকে একদম সুন্দরভাবে স্ক্যান করে করে হাতে ব্যান্ড পরিয়ে আপনি দর্শকরা ঢুকতে পারছিল, কিন্তু একদম শেষ 2 ঘন্টা যদি আমি দেখি, সেখানে খুব সীমিত পরিসরে 4 নম্বর গেটে আমরা দেখেছি যে সামান্য লাঠিচার্জ করেছে। সেটা হতেই পারে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলেই আমরা ধরবো। এছাড়া কিন্তু চমৎকারভাবেই আসলে নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং যারা ঢুকে পড়েছিল তারা কিন্তু স্টেডিয়ামে ঢুকতে পারেনি, তাদের কিন্তু শাটার লাগিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু আবারও বাইরে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ এইবার যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা আমি 10-এ 8 দেব এবং তারপরে আশা করি আস্তে আস্তে আরও বাফুফে এই বিষয়গুলো নিয়ে আরও সজাগ হবে। নিরাপত্তা কর্মী ছিল, আজকে ডগ স্কোয়াড ছিল, এলিট ফোর্স ছিল এবং সেনাবাহিনী ছিল। সব মিলিয়ে নিরাপত্তা এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দর্শকরা কিন্তু এখন পর্যন্ত খুব চমৎকারভাবে খেলা দেখেছে। এবং একটা জিনিস বলি, বাফুফে কিন্তু এখন অনেক বেশি পেশাদার। আপনি দেখেন ভিতরে কিন্তু ম্যাচের আগে খেলা দর্শকদের যেন বোরিং না ফিল হয় সেজন্য কিন্তু গান বাজিয়েছে, নানা ধরনের অ্যাক্টিভিটিস করেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে দর্শকদের খেলা দেখার যে আনন্দ, দর্শকদের খেলা দেখার যে পরিবেশ ছিল, সেটা কিন্তু একদমই অবিচ্ছিন্ন ছিল এবং খুব চমৎকারভাবেই খেলেছে। এখন আলটিমেটলি সব কিছুই ভালো হবে যদি বাংলাদেশ ম্যাচটা জেতে। বাংলাদেশ যদি ম্যাচটা জেতে, সেক্ষেত্রে কিন্তু সকল কষ্ট, দুঃখ এবং যেই বঞ্চনা ছিল সব কিছু আসলে ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে, দুঃখিত, হংকংয়ের বিপক্ষে আজকে এই ম্যাচটা কিন্তু ডু অর ডাই। বাংলাদেশে আসলে হারানোর কিছু নেই। বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আসলে টুর্নামেন্ট থেকেই বাদ হয়ে যাবে। যদি বাংলাদেশ জেতে তাহলে কিন্তু আশার আলো অনেক বেশি থাকবে। এবং 14 তারিখে বাংলাদেশ কিন্তু হংকংয়ের বিপক্ষে তাদের এই সেকেন্ড ম্যাচটা খেলবে এবং বাংলাদেশ কিন্তু আগামীকালই বাংলাদেশ ছাড়বে। আপনাকে একটু জানিয়ে দিতে চাচ্ছি যে বাংলাদেশের এখন পর্যন্ত যদি পরিসংখ্যান দেখেন, বাংলাদেশ কিন্তু সবশেষ 4 ম্যাচের একটাও জিততে পারেনি এই হংকংয়ের বিপক্ষে। 3টাতেই বাংলাদেশ হচ্ছে গিয়ে হেরেছে এবং একটা কিন্তু ড্র হয়েছে। কিন্তু এটা কিন্তু মোটেও খুব বেশি সিরিয়াস কোনো আপনাকে যদি বলি আমি পরিসংখ্যান না, কারণ অনেকদিন পর কিন্তু হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে খেলছে। এবং আপনি যদি দেখেন হংকংয়ের পরিসংখ্যান যদি দেখেন, হংকং কিন্তু সবশেষ 5 ম্যাচে 4টাতেই হেরেছে। অর্থাৎ হংকং কিন্তু খুব বেশি ছন্দে নেই। তারা শেষ ম্যাচে ফিজিকে 8-0 গোলে হারিয়েছে, তাদের একটা প্লাস পয়েন্ট। কিন্তু তাদের প্রবাসী ফুটবল আছে 13 জন, পক্ষান্তরে বাংলাদেশেও কিন্তু 7 জন ফুল স্কোয়াডে ফুটবলার রয়েছে প্রবাসী। তো সব মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান স্কোয়াড, এই স্কোয়াড নিয়ে জয় পাওয়া সম্ভব। পার্টিকুলার ডেতে ম্যাচের আগে কিন্তু ভিপ টেস্ট করা হয়। সেই ভিপ টেস্টে আপনি জানেন যে যদি প্লেয়ারদের ফিটনেস শতভাগ থেকে, তাদেরকে কিন্তু আসলে একাদশে নেন কোচ। অর্থাৎ এই মুহূর্তে যারা একাদশে আছেন তাদেরকে আমরা বলতেই পারি তাদের ফিটনেস সর্বোচ্চ লেভেলে, সেই কারণেই খেলানো হচ্ছে। এবং সেই জায়গা থেকে প্রথম 20 মিনিটে যদি বাংলাদেশ একটা গোল করতে পারে, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক চান্স থাকবে। আপনি যদি দেখেন সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু প্রথমেই 2টা গোল খেয়ে বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ে যায়। কিন্তু তারপরে রাকিব একটা গোল দিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে রাকিব পরবর্তীতে যতই বাংলাদেশ ভালো খেলুক সেখান থেকে কামব্যাক করতে পারে না। অর্থাৎ প্রথমে যারা গোল করবে তারা কিন্তু এগিয়ে যাবে। সমিত সোম সিঙ্গাপুরের ম্যাচের বিপক্ষে খুব ভাইটাল একটা রোল প্লে করেছে, সেই রোলটা কিন্তু আজকে প্লে হচ্ছে না। সমিত সোম গত পরশুদিন রাতে ঢাকায় এসেছে, তারপরে মাত্র গতকালকে একটা সেশন আমরা দেখেছি, সে অনুশীলন করতে পেরেছে। তার পায়ে একটা ব্যথা ছিল, সেই ব্যথা নিয়ে আসলে কোচ কাবরেরা হয়তো খেলানোর রিস্কটা তাকে নেয়নি। সেই জায়গা থেকে তাকে একাদশে খেলায়নি। কিন্তু
তিনি থাকলে, তিনি যদি ফিট থাকতেন, একেবারে নাইম অবশ্যই আরো শক্তিশালী হতে পারতো দল। তবে হোপফুলি যে একাদশ শুরুতেই নামিয়েছে আবের ক্যাবরেরা একটা ভালো শুরু বাংলাদেশকে এনে দেবে। আবার আমরা চেষ্টা করব নাইম আপনার সঙ্গে যুক্ত হতে পরবর্তীতে। তবে এই মুহূর্তে সহকর্মী নাসিফ শুভ তিনিও যুক্ত হচ্ছেন স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের সঙ্গে। শুভ, পুরো ম্যাচের আগে অনেক লম্বা সময় ধরে কাভার করছেন, বাইরের পরিস্থিতি দেখছেন, দর্শকরা ঢুকেছে, অন্যান্য বারের মতো গেট ভাগাভাগির ঘটনা ঘটে। এর আগের ম্যাচগুলো ভুটান ম্যাচে আমরা দেখেছি, সিঙ্গাপুর ম্যাচে দেখেছি। আজকে অন্যান্য ম্যাচের তুলনায় একটু কড়া নিরাপত্তা মনে হয়েছে এবং ঠিকঠাকভাবেই বলা যায় তেমন কোনো ঘটনা ঘটেনি বলার মতো। এখন কি পরিস্থিতি দেখছেন? মাঠের বাইরে এখনও দর্শকরা আওয়াজ শুনছেন কিনা, ভেতরে যা ঘটছে, বাইরে কোনো জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার সুযোগও আছে কিনা তাদের? রঞ্জন, যে কথাটা আপনি বলছিলেন যে সিঙ্গাপুর ম্যাচে কিন্তু অনেক রকমের কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তো এবার কিন্তু সচেষ্ট ছিল বাফুফে, কিন্তু এবারও কিন্তু তারা আসলে খুব একটা যে সফল হয়েছে সেটি আসলে বলা যাচ্ছে না। এবারও আমরা দেখতে পেরেছি যে গেট ভাঙার মতন ঘটনা, তারপরে দর্শকদের অনেকে বিনা টিকিটে ঢোকার চেষ্টা করেছেন, কেউ আবার ভুল গেটে প্রবেশের চেষ্টা করেছেন। এবং এখন যে সমস্যাটি দেখা দিয়েছে যে অনেকেই আসলে টিকিট নিয়ে এসছেন, বৈধ টিকিট আছে তাদের কাছে, কিন্তু তারা ঢুকতে পারছেন না। এবং এই পরিস্থিতিতে কয়েক দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তো ঠিক এই মুহূর্তে আমার সাথে একজন দাঁড়িয়ে আছে, তার হাতে আমি দেখছি একটি টিকিট আছে এবং তিনি শেষ মুহূর্তে, আপনি কি জানতেন যে স্টেডিয়ামে ঢুকার শেষ সময় ছিল সন্ধ্যা 7টা? জি না, আমাদের টিকিটও বলে নেই, এমনি কিছু বলে নেই। এখানে তার মানে এই জায়গাটার মধ্যে কোনো লেখাই নেই। গেটে ঢুকার কোনো যদি টাইম থাকতো, তাহলে আমরা 7টা বাজে এখানে আসছি, এখানে 7টা বাজে গেট আটকা দিছে। 7টা বাজে বলছে যে 7টা বাজে ঢুকে, আমরা 7টা বাজে আসছি, 7টা বাজে আটকা দিছে, গেট আটকা দিছে। আমি ওই গেটের থেকে ঢুকতে দেয় নাই, বলতে 4 নাম্বার গেটে আসতে আমার সময় লাগছে 15 মিনিট। 2 নাম্বার গেট থেকে ঘুরে 4 নাম্বার গেটে আমার সময় লাগছে 15 মিনিট। এখানে আসার পর 7টা বাজে আসার পরেও আমাকে ঢুকতে দেয় নাই। যে কথাটি বলছিলেন, তারা যে অভিযোগটি করছিলেন যে এখানে আসলে প্রচারণার একটা অভাব ছিল বাফুফের, কেননা কয়টা নাগাদ তারা আসলে ঢুকতে পারেন। বাফুফে গেটগুলো কিন্তু খোলা রেখেছিল দুপুর 3টা থেকে, কিন্তু এই যে শেষ সময়টা অর্থাৎ সন্ধ্যা 7টা যে শেষ সময় ছিল, অনেকে কিন্তু সেটা জানতেন না। তারা দাবি করছেন টিকিটেও কিন্তু তারা বিষয়টা লেখা নেই, তারা কিন্তু এই অভিযোগটা করছেন। এখানে আরও অনেকে আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনি তো অনেক দূর দূরান্ত থেকে এসেছিলেন এবং শেষ মুহূর্তে পুলিশের সাথে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এরকম একটা ম্যাচে কি এই জিনিসগুলো কাম্য কিনা? না, কাম্য না, এটা ঠিক না। আমরা আনন্দ সহিত খেলা দেখতেছি, 4 ঘন্টা গাড়িতে বসে থেকে আইছি, তারপরও অনেক কষ্ট করে এখানে আইছি খেলাটা দেখার জন্য। কেন আনন্দ? দেশের জন্য, দেশের প্লেয়ারের জন্য আইছি। পুলিশ শুধু কেন লাইন ধরে যাইতে দিল না, আমাদেরকে লাঠি চার্জ করলো। এর আগে একজন চলে গেছে সকাল। এখন টিকিট কি করবো? এটি ছিঁড়ে পালাবো? সবাই যদি কি করবো? বিক্রি করবো 400 টাকা দিয়ে কিনছি, কেউ কিনবে? আমরা ঠিক সময়ে আসছি, যারা আইসা শৃঙ্খলা করছে তাদেরকে আপনারা যদি সরাইতে না পারেন, যারা টিকিট কাটছে তারা খেলা দেখবে না। যেহেতু তারা আমরা দেখেছি যে দুপুর 3টা থেকে কিন্তু এখানে কিন্তু সুশৃঙ্খলভাবে কিন্তু যারা ঢোকার করেছিল, আপনারা ম্যানেজমেন্ট আগে ঠিকঠাক মতো করেন নাই কেন? যেহেতু টিকিট কমপ্লিট, সব টিকিট সেল হয়েছে, তাইলে আপনারা ওইভাবে তো সব কিছু ম্যানেজমেন্ট রাখবেন, ম্যানেজ কইরা ঠিকঠাক মতো রাখবেন, যাতে যারা টিকিট কাটছে তারা এসে খেলা যাতে শান্তিপূর্ণভাবে দেখে যেতে পারে। দর্শক বুঝতে পারছেন যে একই কিন্তু বারে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, রাস্তায় কিন্তু অনেক যানজটের বিষয় থাকে। এই দিনে আসলে খেলাটা রয়েছে এবং সেই সাথে কিন্তু দর্শকরাও কিন্তু অনেক উৎফুল্ল নিয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে হাজির হয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশ দলকে চেয়ার আপ করার জন্য এবং খেলাটা নিজ চোখে দেখার জন্য। তো এই যে একটা হতাশা, অনেকেই কিন্তু আপনারা এসেছেন ঢাকার বাইরে থেকে, তো রাস্তায় যানজটটা ছিল, তো সব কিছু ঠেলে এসে এই জায়গাটাতে আসলেন, তো শেষ পর্যন্ত এরকম একটা পরিস্থিতি, কী বলবেন? এখন তো আসলে খুবই খারাপ লাগতেছে। আমি আসছি সেই দূর ব্রাহ্মণবাড়িয়া থেকে, এক তো ট্রেন আজকে লেট করছে, তারপরে এবারে এই ফ্লাইওভারের মধ্যে দিয়ে এত একটা জ্যামের মধ্যে দিয়ে আসছি। এখন মনে করেন যে মানে খুবই খারাপ লাগতেছে। শুনতেই পাচ্ছেন মাঠের ভিতরে দর্শকদের উচ্ছ্বাস, কিন্তু তাদের একাংশ কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু স্টেডিয়ামের বাইরে অবস্থান করছে। শুধুমাত্র আকুতি একটাই যে কোনো রকমে যদি স্টেডিয়ামের ভিতরে ঢুকে খেলাটা আসলে উপভোগ করা যায়, কিন্তু সেই জায়গাটি আসলে তাদের মধ্যে আসলে বাফুফের যে সমন্বয়হীনতা সেটা কিছুটা আসলে লক্ষ্য করা গেছে। কেননা যে গেটগুলো আমরা দেখেছি, নিরাপত্তা যে গেটগুলো, সেখান থেকে আসলে অনেকগুলো সারি ছিল, সেখান থেকে তারা ঢুকেছেন, কিন্তু মেইন যে জায়গা থেকে গেট দিয়ে যারা প্রবেশ করবে সেখানে কিন্তু একটি লাইনে করে
দর্শকরা ঢুকেছেন। তো সেখানে কিন্তু আসলে শুরুতে সুশৃঙ্খলভাবে তারা ঢুকতে পারলেও যখন সময়টা ঘনিয়ে আসছে, অর্থাৎ খেলার যে সময়টা ঘনিয়ে আসছিল ঠিক সেই সময়টা কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা গেছে। আর সেই সময় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ পর্যন্ত তাদেরকে করেছে এবং অনেকে কিন্তু টিকিট ছাড়াও কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেছে কিংবা ভুল গেটে তারা চলে এসছেন। তো সেই সব কিছু মিলে কিন্তু তারা এই জায়গায়। শুভ, আপনাকে একটু থামাচ্ছি, আসলে এই মুহূর্তে গোল হয়ে গেছে বলা যায় হামজা চৌধুরী, এবং আমি দেখতেও পাচ্ছি স্ক্রিনটা আমার পাশে, দুর্দান্ত একটা অবস্থা। ঠিক এই মুহূর্তে যে এত দ্রুত গোল হয়ে যাবে, ফ্রি কিকে গোল দিয়েছে 17 মিনিটের মাথায় খুব সম্ভবত ভুল না করে থাকলে, এবং আপনি সেই আওয়াজটা মাঠের ঠিক বাইরে থেকে নিশ্চয়ই শুনতে পেয়েছেন, দর্শকরা শুনতে পেয়েছে, যারা দূর দূরান্ত থেকে এসছেন, যারা খেলা সরাসরি দেখতে পাচ্ছেন না, তারা নিশ্চয়ই এই গোলটা অনুভব করতে পেরেছেন মাঠের বাইরে। শুভ, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা বা পেয়েছেন কিনা আমি জানি না, তবে এই মুহূর্তে দর্শকদের অনুভূতিটা জানতে পারলে বেশ ভালো হতো যে গোল যে হয়েছে, বাংলাদেশ যে এগিয়ে গেছে, যে স্বপ্ন, একটা জয়ের স্বপ্ন, সেই স্বপ্নটা বাংলাদেশ পূরণে এক ধাপ এগিয়ে গেছে। এবং শুরুর গোল বারবারই প্রত্যেকেই বলেছে যারা দিতে পারবে, যারা এগিয়ে থাকবে, তারা এই ম্যাচে জয়ের সম্ভাবনা অনেক বেশি। শুভ, আপনাকে আরও একবার বলি, হামজা চৌধুরীর গোলে এগিয়ে গেছে বাংলাদেশ 17 মিনিটের মাথায়। আপনি কি অনুভব করতে পেরেছেন কিনা সেটা? সে অনুভূতিটা আসলে দর্শকদেরই আসলে বেশি কাজ করছে, কেন ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আসলে খুবই স্বাভাবিক না, কেননা তারা এখনও ঢুকার চেষ্টা করছেন। তো আমি একটু যদি কথা বলতে চাই, যদি আপনাদের সাথে একটু কথা, হামজার গোলে ঠিক এই মুহূর্তে ঢুকতে পারতেছি না, টিকিট নিয়ে হামজার গোলে এই মুহূর্তে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে। তো কেমন আপনার ভিতরে ফিলটা কেমন হচ্ছে, যদি খেলাটা ভিতরে দেখতে পাচ্ছেন? দেখতে পারলে তো খুব ভালো লাগতো, বাইরে থেকে তো মন আর মানতেছে না। যদি এফসি কোয়ালিফায়ারের পরের রাউন্ডে যদি যায়, বাংলাদেশ এশিয়ান কাপের মঞ্চে যদি যায়, তাহলে কিন্তু এই ম্যাচটা সহ কিন্তু পরের ম্যাচ, অর্থাৎ হংকংয়ের মাঠে যে ম্যাচটা, সেটা কিন্তু জয় খুব গুরুত্বপূর্ণ। তো বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আজকের এই ম্যাচটিকে ঘিরে? আজকের ম্যাচটি তো আমরা এখন আর দেখতে পারতেছি না, এখন তো খুব দুঃখজনক, অনেক দূর থেকে আইছি, খেলাটা দেখতে পারতেছি না। ওই যে পুলিশের টিকিট কেটে ঢুকতে পারতেছি না, পুলিশের লাঠি দিতেছে, দৌড়ানি, মানুষ আরও হয়রানি নিতেছে। বুঝতে পারছেন যে হামজার গোলে এগিয়ে আছে বাংলাদেশ। জয়ের একটা সুবাতাস এখনই পাচ্ছে বাংলা, সেটি বলা যাবে না, কেননা খেলা আরও অনেকটা সময় বাকি আছে। কিন্তু দর্শকদের কিন্তু সে আক্ষেপটা কিন্তু রয়ে আছে যে তারা কিন্তু এখনও ভিতরে ঢুকতে পারছে না। তাদের হাতে টিকিট আছে, তারা দাবি করছে হাতে টিকিটটি বৈধ, কিন্তু সে বৈধ টিকিট দিয়ে তারা এখন। পরবর্তীতে আবারও কথা হবে, তবে এই মুহূর্তে আরও একবার জানাতে চাই দর্শকদের যে ভালো খবর, যেটা 15 মিনিটের মধ্যে প্রথম গোল বাংলাদেশ, এবং সেই গোলে বাংলাদেশ এগিয়ে গেছে হংকং চায়নার বিপক্ষে। এবারে যাচ্ছি নারী বিশ্বকাপের খবরে। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসামের গুয়াহাটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল 3:30টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি জয় এবং একটি হারে 2 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করলেও সবশেষ নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াই করে ইংল্যান্ডের বিপক্ষে 4 উইকেটে হারে বাংলাদেশ। এ হারের পর একটি বড় জয়ের লক্ষ্যে শুক্রবার মাঠে নামবেন জ্যোতিরা, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে আছে টিম টাইগ্রেস। সবশেষ 2022 সালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেই ম্যাচে 8 উইকেটের বিশাল জয় পেয়েছিল কিভিরা। এবার দৃশ্যপট পাল্টাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এনসিএল টি20-র খবর। প্রথম কোয়ালিফায়ারে টিএল মেথডে চট্টগ্রামকে 4 উইকেটে হারিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছালো খুলনা। আরেক এলিমিনেটরের ম্যাচে রংপুর বিভাগকে 1 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। টসে ব্যাট করতে নেমেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। 19 মমিনুল এবং 25 রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন শাহাদাত হোসেন। ইরফান শুক্কুরের ব্যাটে আসে 39 রান। নির্ধারিত ওভার শেষে 6 উইকেট হারিয়ে 148 রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 11 রানে 2 উইকেট হারায় খুলনা। এরপর বৃষ্টির বাধায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ডিএল মেথডে টার্গেট দাঁড়ায় 78 রানের। 0 রানে ফেরেন অধিনায়ক মিঠুন। এলবিডব্লিউর ফাঁদে পড়েন 14 রান করা সৌম্য। টিকতে পারেননি জিয়াউর ও আফিফ হোসেন। শেষ দিকে 2 অপরাজিত ব্যাটের অভিষেকের 27 ও নাহিদুলের 21 রানে জয়ের বন্দরে পৌঁছায় খুলনা। এর আগে এলিমিনেটরের প্রথমে ব্যাট করতে নেমে 123 রানে অল আউট হয় ঢাকা বিভাগ। দলীয় 26 রানে 4 উইকেট হারায় ঢাকা। তখন উইকেটে এসে 6টা ছক্কা ও 2-4-এ 36 বলে 61 রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ব্যাটেই লড়াই করার পুঁজি পায় ঢাকা। রংপুরের হয়ে 2টি করে উইকেট নেন
আরব আমিরাত ফেরত নাসুম আহমেদ, নাসির হোসেন এবং আবু হাশিম। জবাবে 52 রানেই 6 উইকেট হারায় রংপুর। সেখান থেকে নাসুমকে সাথে নিয়ে 41 বলে 62 রানের জুটি করেন আকবর আলী। 19তম ওভারে নাসুম ও আলাউদ্দিন বাবুকে আউট করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন রায়ান রাফসান রহমান। শেষ ওভারে 8 রান ডিফেন্ড করতে এসে 44 করা আকবরকে আউট করেন রিপন, কিন্তু পঞ্চম বলে 4 হজম করে ম্যাচটা হাতছাড়া হয়। বাদ পড়তে হয় টুর্নামেন্ট থেকে ম্যাচ সেরা রংপুর অধিনায়ক আকবর আলী। আগামী মঙ্গলবার ফ্লোরিডার পোর্ট লডারডেলে চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা, যেটা ইন্টার মায়ামির ঘরের মাঠ। অর্থাৎ ক্লাব ফুটবলে নিজের ঘরের মাঠে দেশের হয়ে খেলবেন লিওনেল মেসি। পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী সোমবার শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে, কিন্তু নিরাপত্তা ও লজিস্টিক্স সংক্রান্ত নানা কারণে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হলেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে শিকাগো প্রতিবাদ চলছে কয়েকদিন ধরেই এবং তা ছড়িয়ে পড়েছে প্রবলভাবে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, মূলত নিরাপত্তাজনিত কারণেই আর্জেন্টিনার ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শনিবার বাংলাদেশ সময় ভোর 6টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। 2 ফরম্যাটের সিরিজেই ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন শাই হোপ। 18 অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সিরিজের জন্য প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। ইনজুরিতে সিরিজ মিস করা এভেন লুইসের জায়গা নিয়েছে এই ব্যাটার। দলে ফিরেছেন স্পিনার কারি পিয়েরে ও অলি কাতানিস। এদিকে সবশেষ নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার রামন সিমন্স ও ব্যাটসম্যান আমির জাঙ্গু আছেন বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের দলে। এছাড়াও চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও টাইগারদের বিপক্ষে 2 ফরম্যাটের স্কোয়াডে আছেন পেসার শামা জোসেফ। ঢাকায় ওয়ানডে আর চট্টগ্রামে হবে টি-20 সিরিজের সবগুলো ম্যাচ। দর্শক, সবশেষ খবর একটু জাতীয় স্টেডিয়ামে যদি জানিয়ে দিই, 13 মিনিটের মাথায় বাংলাদেশের প্রথম গোল এবং সেই গোলে বাংলাদেশ হংকং চায়নার বিপরীতে এগিয়ে আছে। হোপফুলি শেষটা বাংলাদেশের পক্ষেই যাবে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।